পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণ গণনায় আজ 13ই ডিসেম্বর। মিত্রবাহিনীর অগ্রবর্তী সেনাদল শীতলক্ষা ও বালু নদী অতিক্রম করে ঢাকার 5-6 মাইলের মধ্যে পৌঁছে যায়। বালু নদীর পূর্ব দিকে পাক বাহিনী এক শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। বাসাবো ও খিলগাঁও এলাকার চারিদিকে আগে থেকেই পাক বাহিনী আক্রমণ প্রতিহত করার জন্য সর্বাত্মক ব্যবস্থা সহ অবস্থান নিয়েছিল। এদিকে পূর্ব ও উত্তর দিক থেকে মিত্রবাহিনী ঢাকার প্রায় 15 মাইলের মধ্যে পৌঁছে যায়। 57th ডিভিশনের দুটো ব্রিগেড এগিয়ে আসে পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে আসে জেনারেল গন্ধর্ব নাগরার ব্রিগেড এবং কদিন আগে টাঙ্গাইলে নামা 36 সেনারা। পশ্চিমে 4th ডিভিশনও মধুমতি পার হয়ে পৌঁছে যায় পদ্মার তীরে। এদিন দুপুরে জেনারেল রাও ফরমান আলীর নির্দেশে পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটিভ আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিনের নির্দেশে সশস্ত্র আলবদর সদস্যরা দৈনিক শিলালিপির সম্পাদক সেলিনা পারভিনকে তার নিউ সার্কুলার রোডের বাসা থেকে বন্দুকের মুখে অপহরণ করে আলবদরের সদর দপ্তরে নিয়ে যাওয়ার কথা বলে ইপিআরটিসির একটি মিনি বাসে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সকাল 8টা থেকে 9:45টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ নিজ বাসা থেকে অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, ডক্টর সিরাজুল হক খান, ডক্টর মোহাম্মদ মুর্তুজা, ডক্টর আবুল খায়ের, ডক্টর ফয়জুল মহিউদ্দিন, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা ও ডক্টর সন্তোষ ভট্টাচার্যকে বন্দুকের মুখে একটি মিনি বাসে তুলে মিরপুরের বধ্যভূমি এলাকায় নিয়ে যায়। রাত 9টায় মেজর জেনারেল নাগরা টাঙ্গাইলে আসেন। ব্রিগেডিয়ার ক্লের এবং ব্রিগেডিয়ার সান সিং সন্ধ্যা থেকে টাঙ্গাইলে অবস্থান করছিলেন। রাত 9:30টায় টাঙ্গাইল ওয়াবদা রেস্ট হাউসে তারা পরবর্তী যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন। আলোচনার শুরুতে মেজর জেনারেল নাগরা মুক্তিবাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, মুক্তিযোদ্ধারা যদি আমাদের বিনা বাধায় এতটা পথ পাড়ি দিতে সাহায্য না করতেন তাহলে আমাদের বাহিনী দীর্ঘ রাস্তায় যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ত। রাস্তাতেই আমাদের অনেক শক্তি ক্ষয় হয়ে যেত। এদিন ভারতীয় 311 ও 73 পার্বত্য ব্রিগেড নরসিংদী থেকে অগ্রসর হয়ে ড্যামরা দখল করে। এস ফোর্স পদব্রজে বোলতাপুর হয়ে রূপগঞ্জ দিয়ে বালু নদী অতিক্রম করে ড্যামরায় পৌঁছায়। ক্যাপ্টেন আইনউদ্দিনের নেতৃত্বে নবম বেঙ্গল এবং ক্যাপ্টেন গাফফারের নেতৃত্বে চতুর্থ বেঙ্গল প্রবল পরাক্রমে চট্টগ্রামের দিকে অগ্রসর হতে থাকে। জয়পুরহাট থেকে পালিয়ে কিছু পাক সেনা সদর থানার সরলপুর গ্রামের 5 পীরের দরগায় আশ্রয় নেয়। মুক্তিফৌজের কমান্ডার আব্দুস সোবহান খান বাবুল ও তার দল এদের ঘেরাও করলে পাক সেনারা গুলি চালায়। ফলে কমান্ডার আব্দুস সোবহান খান বাবুল সহ 2 জন মুক্তিসেনা ঘটনাস্থলেই শহীদ হন। এ সংবাদ পেয়ে পাশের গ্রামের লোকজন দা, কুড়াল, খন্তা প্রভৃতি অস্ত্র নিয়ে পাক সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সমস্ত সৈন্যকে হত্যা করে। ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট দত্তের নেতৃত্বে খুলনা শহর ও শহরের আশেপাশে সুনির্দিষ্ট পাক ঘাঁটিগুলোতে বারবার বিমান হামলায় পর্যুদস্ত হতে থাকে পাক বাহিনী। উত্তরাঞ্চলে মিত্রবাহিনী দুপুরে গোবিন্দগঞ্জ থেকে ঢাকা মহাসড়ক ধরে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। বগুড়ায় তখন শত্রু বাহিনীর একটি রেজিমেন্ট কামান ও ট্যাঙ্ক সহ অবস্থান করছিল। এদিকে হিলি রক্ষাবহ ছেড়ে আগেই পাক সৈন্যরা বগুড়ায় পৌঁছে গড়ে তোলে শক্তিশালী প্রতিরোধ। রাতে মিত্রবাহিনী চারদিক থেকে বগুড়া শহর ঘিরে ফেলে। মধ্যরাতে মিত্রবাহিনীর 3টি ব্যাটালিয়ন উত্তর, দক্ষিণ ও পূর্ব উত্তর দিক থেকে শত্রুর উপর আঘাত হানে। বেলা 3টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেডিয়ার এলআই বক্স মিত্রবাহিনীর
ব্রিগেডিয়ার প্রেম সিং এর কাছে আত্মসমর্পণ করে। বগুড়া শহর ও বগুড়া জেলার কাহালু এবং নন্দীগ্রাম এলাকা শত্রু সৈন্য মুক্ত হয়।